আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের 2019-2020 শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুল্লাহ, প্রভাষক পদার্থবিজ্ঞান, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে পরিবার পরিজন সহ বাসায় ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো কথা না বাড়িয়ে আমরা চলো পড়ায় চলে যাই। তোমরা সকলেই মোটামুটিভাবে অনলাইন ক্লাসে অভ্যস্ত। তারপরেও আমি বলতে বাধ্য যে তোমাদের মধ্যে অনেকেই আছো রেগুলার ক্লাস করতেছো না। তো আশা করি রেগুলার ক্লাস করবা এবং তোমাদের সহপাঠী যারা ক্লাস করতেছে না তাদেরকে ক্লাসে উৎসাহিত করবা। কারণ এই পড়াগুলো আমাদের যদি আল্লাহর রহমতে সরাসরি ক্লাসরুমে দেখাও হয়, এই পড়াগুলো হয়তো আমাদের পক্ষে আর পুনরাবৃত্তি করা সম্ভব নয়। এগুলো তোমরা চিন্তায় রাখবা এবং সেই অনুপাতে পড়াগুলোকে ক্লাসগুলোকে শুধু আমার সাবজেক্ট নয়, যে কোনো সাবজেক্টের ক্লাসকে গুরুত্ব দিবা। তো কথা না বেরিয়ে চলো আমরা পড়ায় চলে যাই। তোমরা যারা রেগুলার ক্লাস করো তোমরা অবগত আছো যে আমি তোমাদেরকে লাস্ট পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়, যে অধ্যায়ের নাম ছিল জ্যামিতিক আলোক বিজ্ঞান, এই অধ্যায়টা সম্পূর্ণ করেছি। তো আজকে তারই ধারাবাহিকতায় আমি তোমাদেরকে শুরু করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান বা ফিজিক্যাল অপটিক্স। ভৌত আলোক বিজ্ঞান বা ফিজিক্যাল অপটিক্স এই অধ্যায়ের এটি আমার প্রথম লেকচার। তোমরা বোর্ডে দেখতে পাইতেছ লেকচার নং 1। তো আমরা কথা না বাড়িয়ে দেখি বোর্ডের দিকে। তোমরা দেখো বোর্ডে শিক্ষণফল লেখা আছে। তো আমরা যে কোনো অধ্যায় জানি সৃজনশীল সিস্টেমে পড়ার জন্য আমরা আগে জানবো যে শিক্ষণফল। এই অধ্যায় থেকে আমরা যে সকল শিক্ষণফল জানবো তা আমরা বোর্ডে লিখেছি, ক্রমান্বয়ে পড়ি এবং তোমরা সেগুলো মনোযোগ দিয়ে পড়বা, খাতায় লিখবে এবং মুখস্থ করবা। তো প্রথমেই এই অধ্যায় শেষ করতে পারলে ইনশাল্লাহ আমরা যে জিনিসগুলি জানবো এবং ব্যাখ্যা করতে পারবো সেগুলোর মধ্যে প্রথম 1, আলোকীয় তত্ত্ব এবং তড়িৎচুম্বক ব্যাখ্যা করতে পারবো। 2, তড়িৎচুম্বক বর্ণালী ব্যাখ্যা করতে পারবো। 3, তরঙ্গমুখ হাইগেন্সের নীতি এবং এই নীতির সাহায্যে আলোর প্রতিফলন এবং প্রতিসরণের সূত্রগুলি ব্যাখ্যা করতে পারব। 4, আলোর ব্যতিচার এবং ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা ব্যাখ্যা করতে পারব। আমি 4 আবার রিপিট করছি, আলোর ব্যতিচার এবং ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা ব্যাখ্যা করতে পারব। 5, আলোর অপবর্তন ব্যাখ্যা করতে পারব। 6, আলোর সমাবর্তন ব্যাখ্যা করতে পারব। তাহলে আমরা শিক্ষণফলগুলো দেখলাম। আমরা এগুলো তো আমাদের খাতায় তুলব এবং অবশ্যই মুখস্থ করে ফেলব। তো শিক্ষার্থীরা, আমরা এটা মুছে দিচ্ছি, আমরা মূল পড়ায় চলে যাব। ও এর আগে আমি একটু বলি, আজকের লেকচারে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব 1, 2 এবং 3 শিক্ষণফল পর্যন্ত যাওয়ার। 1, 2 অবশ্যই ইনশাল্লাহ শেষ করব, 3 পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এই 3টা শিক্ষণফল আজকে আমাদের লেকচারে চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রথমেই আসি আলোক তত্ত্ব বা আলোকীয় তত্ত্ব। আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে জেনেছি, ফার্মাটের নীতি থেকে, আলোক এক জায়গায় স্থির থাকে না। ধরি আলো একটা উৎস যদি এ হয়, তাহলে এই উৎস থেকে আলো বি অবস্থানে, এই আলোক উৎস এ থেকে বিতে যেতে ফার্মাটের নীতি অনুসারে আমরা জানি সর্বাপেক্ষা বেশি সময় অথবা সর্বাপেক্ষা কম সময় নেয় অথবা স্থির সময় নেয়। তো এখন সময় এবং বেশি কম কিংবা
এ এবং বি এর ডিস্টেন্স অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব বেশি হতে পারে, কম হতে পারে, সেটা আজকে আমার আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় হচ্ছে এ থেকে বিতে আলোক যেতে কোন পথে যায়, সে কিভাবে যায়, শক্তি আকারে যায় না রশ্মি আকারে যায় না কিভাবে যায়, বস্তু আকারে যায়, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ দিয়েছেন। তো এই বিজ্ঞানীদের এই মতবাদগুলোর যৌক্তিক যে বিষয়, সেই বিষয়গুলোকে একত্রিত করে আমরা 4টা আলোকীয় তত্ত্ব পাব। এবং প্রথমেই বলে রাখি, এই 4টা আলোকীয় তত্ত্ব হচ্ছে ক্রমান্বয়ে, অর্থাৎ একটি আলোকীয় ঘটনার সীমাবদ্ধতায়, আলোকীয় তত্ত্বের সীমাবদ্ধতায় অন্য আলোকীয় তত্ত্বের সৃষ্টি। তো সেই ধারাবাহিকতা আলোকীয় তত্ত্ব বা আলোকীয় তত্ত্ব 4টি। এক, নিউটনের কণা তত্ত্ব। নিউটনের কণা তত্ত্ব। 2, হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব। তরঙ্গ তত্ত্ব। 3, ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক তত্ত্ব। তাড়িৎচুম্বক তত্ত্ব। এবং 4 নম্বর হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব। আমরা এই 4টি তত্ত্বই কিছু কিছু ব্যাখ্যা করব, তোমরা মনোযোগ দিয়ে শুনবা। যেহেতু এটা রেকর্ডিং ক্লাস, যদি বুঝতে না পারো বারবার রিপিট করে শুনবা। প্রথমে হচ্ছে আমরা একবারে বলে দিব যে 4টি তত্ত্বেরই কোন বিজ্ঞানী অবদান রেখেছেন, যে তত্ত্বের প্রথমেই লেখা আছে। যেমন নিউটনের কণা তত্ত্ব, তা থেকে বোঝাই যায় যে এই কণা তত্ত্বটা বিজ্ঞানী নিউটন ব্যাখ্যা করেছেন। তো তিনি বলেছেন তার তত্ত্বে যে আলো বা আলোকরশ্মি কণা আকারে এক অবস্থান থেকে অন্য অবস্থানে যায়। অর্থাৎ আমরা যে চিত্রটা দেখিয়েছিলাম এ থেকে বি, তো কণা আকারে এক স্থান থেকে অন্য স্থানে যায়। কিন্তু দেখা গেছে যে এই কণা আকারে যদি চিন্তা করে আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা আলোকে অনেকগুলো ঘটনার কথা শুনেছি। আলোর প্রতিফলন, প্রতিসরণ, আলোর ব্যতিচার, অপবর্তন, আলোর বিক্ষেপণ, বিচ্ছুরণ। আরও জানবো যে আলোর আরও কিছু ঘটনা আছে যেগুলো এখন বলবো, হয়তো এখনও পড়া হয়নি তোমাদের, সামনে হয়তো তোমরা পড়বা, যেমন আলোক তড়িৎ ক্রিয়া, কম্পটন ক্রিয়া ইত্যাদি বিষয়গুলি। তো এখন কণাতত্ত্বের সাহায্যে আলোর প্রতিফলন, প্রতিসরণ ব্যাখ্যা করা গেলেও অন্যান্য আলোকীয় ঘটনাগুলো ব্যাখ্যা করা যায় না। আমি আবার রিপিট করি, কণাতত্ত্বের সাহায্যে আলোর প্রতিফলন, প্রতিসরণ ব্যাখ্যা করা গেলেও অন্যান্য আলোক ঘটনা ব্যাখ্যা করা যায় না, যার কারণে নিউটনের তত্ত্বটা একসময় গুরুত্বহীন কিংবা সীমাবদ্ধতায় রূপান্তরিত হয়েছে। তারই ধারাবাহিকতায় দ্বিতীয়তে আসবে হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব। তো বিজ্ঞানী হাইগেন এখানে অবদান রেখেছেন এবং তিনি বলেছেন আলো ইথার নামক এক প্রকার কাল্পনিক মাধ্যমের মধ্য দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে যায়। আলো ইথার নামক এক প্রকার কাল্পনিক মাধ্যমের মধ্য দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে যায়, যদিও পরবর্তীতে এটা প্রমাণিত হয়েছে ইথার নামে আসলে কোনো কাল্পনিক মাধ্যম, যেহেতু এটা কাল্পনিক, বাস্তবতা নেই, এই মাধ্যমের আসলে গ্রহণযোগ্যতাও নেই। তারপরেও আমরা এই ইথার নামক কাল্পনিক মাধ্যমটাকে বিবেচনা করে অনেকগুলো আলোকীয় ঘটনা ব্যাখ্যা করতে পারি। যেমন আলোর প্রতিফলন পারি, প্রতিসরণ পারি, আলোর ব্যতিচার পারি, আলোর অপবর্তন পারি, কিন্তু আরও যে আলোকীয় ঘটনা সেগুলো আর ব্যাখ্যা করা যায় না। তার মানে এখানেও সীমাবদ্ধতা রয়েছে। তারই ধারাবাহিকতায় তৃতীয়তে আসবে ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক তত্ত্ব। তাহলে ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক তত্ত্বে বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলেছেন যে আলো কোনো জড়মাধ্যম ছাড়া
তড়িৎ এবং চুম্বক এই দুইটা তরঙ্গের সমন্বয়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। আমি আবার বলি, বিজ্ঞানী ম্যাক্সওয়েল এর তত্ত্বের মূল বক্তব্য হচ্ছে যে আলো কোনো জড়মাধ্যমের সাহায্য ছাড়া তড়িৎ এবং চুম্বক এই দুইটা তরঙ্গের উপর নির্ভর করে তরঙ্গের সাথে মিল রেখে সম্পর্ক রেখে এক স্থান থেকে আরেক স্থানে সঞ্চালিত হয়। তাই এই তত্ত্বের নাম হচ্ছে তাড়িৎ চুম্বক তরঙ্গ তত্ত্ব। ইচ্ছা করলে এটা আমরা বলতে পারি তাড়িৎ চুম্বক তরঙ্গ তত্ত্ব। তাহলে এতে দেখা গেছে যে আলোর ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন, আলোর প্রতিফলন, আলোর বিচ্ছুরণ, বিক্ষেপণ ইত্যাদি অনেক আলোকীয় ঘটনা ব্যাখ্যা করা গেলেও আলোর কম্পটন ক্রিয়া কিংবা আলোর তড়িৎ ক্রিয়া, এটা ফটো ইলেকট্রন ইফেক্ট বলে, এই দুইটা ব্যাখ্যা করা যায় না। যার কারণে সর্বশেষ আমরা এখন পর্যন্ত যেই আলোকীয় তত্ত্ব জানবো বা জানি, যেটা আধুনিক তত্ত্ব নামে পরিচিত, সেটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। যদিও কোয়ান্টাম তত্ত্ব ম্যাক্স প্লাঙ্কের, কিন্তু এখানে বিশেষ অবদান রেখেছেন বিজ্ঞানী আইনস্টাইন। এর জন্য তিনি নোবেল পুরস্কারও পেয়েছেন। তো ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের মূল বিষয় হচ্ছে আলো তার উৎস থেকে অনবরত বের হয় না, গুচ্ছ আকারে বের হয়। অনবরত বের হয় না, কিভাবে বের হয়? গুচ্ছ বা প্যাকেট আকারে। তো এই গুচ্ছ বা প্যাকেটকে বিজ্ঞানী আইনস্টাইন নাম দিয়েছেন ফোটন। তাহলে আমি আবার বলি, আলো কোনো উৎস থেকে প্যাকেট বা গুচ্ছ আকারে বের হয় এবং এক স্থান থেকে অন্য স্থানে যায়। এই প্যাকেট বা গুচ্ছ এই অংশগুলোকে বলা হয় ফোটন। তো ফোটনের মাধ্যমে আলো ফোটন কণা হিসাবে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। এটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের মূল বক্তব্য। তো এগুলোর বিশেষ বক্তব্যে যাব না, আমি প্রথমেই বলেছি। তো আমাদের শিক্ষণফল থেকে বুঝতে পারবো যে আমরা আসলে এই দুইটা আমাদের এই অধ্যায়ের পাঠ্যসূচি, যে হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব এবং ম্যাক্সওয়েলের তাড়িৎ চুম্বক তত্ত্ব। তো আমরা এই দুইটার সমন্বয়ে আসলে এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করব। তো আমরা আলোকীয় তত্ত্বগুলো জানলাম। এবার আমরা চলে যাই তাড়িৎ চুম্বক তরঙ্গ। চুম্বক তরঙ্গ প্রথমেই আমরা জানবো তাড়িৎ চুম্বক তরঙ্গ কাকে বলে। তাড়িৎ চুম্বক তরঙ্গ কোনো পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র ভেক্টর ও চুম্বক ক্ষেত্র ভেক্টর একই সাথে লম্বভাবে কম্পনশীল থাকলে বা সমকোণেও বলা যাবে, সমকোণে কম্পনশীল থাকলে তাদের উভয়ের সাথে লম্ব দিকে শূন্য মাধ্যমে ধ্রুব বেগে যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে তাড়িৎ চুম্বক তরঙ্গ বলে।
তড়িৎ চুম্বক তরঙ্গ বলি। তাহলে আমরা একটু পড়াটা পড়ি। কোনো পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র ভেক্টর তড়িৎ ক্ষেত্র ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্র ভেক্টর একই সাথে লম্বভাবে বা সমকোণে কম্পনশীল থাকলে তাদের উভয়ের সাথে লম্ব দিকে শূন্য মাধ্যমে ধ্রুববেগে যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে বলা হয় তাড়িৎচুম্বক তরঙ্গ। তো ধ্রুববেগে বলতে যেহেতু এই তরঙ্গ আলোর বেগে যায়, সুতরাং এইটার ধ্রুববেগটা হচ্ছে সি। আমরা তরঙ্গের সংখ্যাটা মুছে ফেললাম যেহেতু আমরা দেখেছি। তো এখন আসি এই তরঙ্গকে ব্যাখ্যা করি। তো আমরা জানি যে কোনো অগ্রগামী তরঙ্গের সমীকরণ আমরা জানি y = a sin twice pi by lambda twice pi by lambda into vt plus minus x। এখন আমাদের জানা আছে তরঙ্গ যদি বাম থেকে ডান দিকে যায় তাহলে সেই ক্ষেত্রে আমার হবে মাইনাস, আর তরঙ্গ যদি ডান থেকে বাম দিকে যায় সেই ক্ষেত্রে হবে প্লাস। এটা আমরা মনে রাখব। তো আমরা এখানে যেহেতু আমাদের সুবিধা হচ্ছে বাম থেকে ডান দিকে, তাইলে আমরা এখানে মাইনাসটাই শুধু ব্যবহার করব। এখানে এ হচ্ছে তরঙ্গের বিস্তার, এ তরঙ্গের বিস্তার, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ভি হচ্ছে তরঙ্গ বেগ, টি সময়, আর এক্স হচ্ছে কণার সরণ। তাহলে আসি, আমরা সবগুলো পরিচয় পেলাম। এখন আমরা একটা চিত্রের মাধ্যমে তাড়িৎচুম্বক তরঙ্গকে ব্যাখ্যা করব। একটু সবাই খেয়াল করব। প্রথমে আমি যে চিত্রটা এঁকেছি সেটার দিকে খেয়াল করব। এরকম যে আমাদের জানা আছে যে এটা যদি এক্স অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ, এটা যদি জেড অক্ষ হয়, এই তিনটি অক্ষ পরস্পরের সাথে সমকোণে ক্রিয়াশীল। এখন আমি যদি মনে করি কোনো এক সময় একই সাথে একটা তরঙ্গ, তাহলে তড়িৎ তরঙ্গ ই ওই অক্ষ বরাবর ক্রিয়াশীল, আরেকটা তরঙ্গ চুম্বক তরঙ্গকে আমরা বি দ্বারা প্রকাশ করি, বি জেড অক্ষ বরাবর ক্রিয়াশীল। এখন দেখাই যাচ্ছে ই এবং বি পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল। ঠিক তখন একটা তরঙ্গ এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল থাকবে, যেটা ই এবং বি এর সমন্বয়ে অথবা ই এবং বি এর সাথে লম্বভাবে সি ধ্রুববেগে এক্স অক্ষের দিকে ক্রিয়াশীল। তাহলে এই এক্স অক্ষের দিকে ক্রিয়াশীল তরঙ্গটাই হচ্ছে তাড়িৎচুম্বক তরঙ্গ। তাহলে এই ই এর ক্ষেত্রে তরঙ্গের সমীকরণ আমি যদি মনে করি তড়িৎ তরঙ্গ এবং চুম্বক তরঙ্গ উভয়েরই তরঙ্গ দৈর্ঘ্য এক, উভয়ই একই বেগে অর্থাৎ সি বেগে ক্রিয়াশীল, উভয়ই একই সময় অর্থাৎ টি সময়ে একই দূরত্ব অতিক্রম করে অর্থাৎ এক্স দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা এখানে লিখতে পারি ই সমান ই নট সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু সিটি মাইনাস এক্স। একইভাবে এটা লিখতে পারি বি = বি নট সাইন
টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু সিটি মাইনাস এক্স। এখন আমরা যদি এইটাকে 1 নং সমীকরণ আর এইটাকে 2 নং সমীকরণ চিন্তা করি, 1কে 2 দ্বারা ভাগ দিলে দেখো 1/2 থেকে পাই। এখানে সবগুলোর পরিচয় জানা আছে। ই নটটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান, আর বি নটটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান, অর্থাৎ তড়িতের সর্বোচ্চ বিস্তার আর চৌম্বকের সর্বোচ্চ বিস্তার। তাহলে আমরা এর বদলে ই নট, এর বদলে বি নট লিখেছি। আমি আবার বলি, এখানে ই নটটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ বিস্তার, আর এটা বি নটটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ বিস্তার। তাহলে 1 ও 2 থেকে পাই, কি পাই? এটাকে ডিভাইড করি, ডিভাইড করলে দেখো ই বাই বি সমান সমান, দেখো এইটুক সেম থাকাতে কাটাকাটি চলে যাবে, ই নট বাই বি নট আসবে, ই নট বাই বি নট। এখন পরীক্ষা করে দেখা যায় ই বাই বি কিংবা ই নট বাই বি নটের মান, আমরা এটা মুছে ফেলতেছি, মান একটি ধ্রুব সংখ্যা যা আলোর বেগের সমান, শূন্য মাধ্যমে আলোর বেগের সমান। তোমরা আগে একটু জানি, শূন্য মাধ্যমে আমরা আলোর বেগকে ধ্রুব ধরি, শূন্য বা বায়ু মাধ্যমে আলোর বেগ সি সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে পরীক্ষা করে দেখা যায় যে ই বাই বি বা ই নট বাই বি নট ইকুয়াল সি। তাহলে অর্থাৎ আমাদের প্রমাণ হয় যে ই ইকুয়াল বিসি বা ই নট ইকুয়াল বি নট সি বা সি ইন্টু বি নট, সি ইন্টু বি নট। এখানে সি হচ্ছে অবশ্যই শূন্য মাধ্যমে আলোর বেগ এবং যার মান নির্দিষ্ট। আবার সিকে আমরা এরকম একটা সূত্র দিয়েও বের করতে পারি, এপসাইলন নট মিউ নট। এখানে এপসাইলন নট হচ্ছে শূন্যস্থানে ভেদনযোগ্যতা, শূন্যস্থানে ভেদনযোগ্যতা, যার মানও নির্দিষ্ট 8.854 × 10⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। আর এপসাইলন নট হচ্ছে শূন্যস্থানে চৌম্বক প্রবেশ্যতা, শূন্যস্থানের চৌম্বক প্রবেশ্যতা, এর মানও নির্দিষ্ট, সেটা হচ্ছে 4 পাই × 10⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। তাহলে আমরা যদি এই যে এপসাইলন নট কিংবা মিউ নটের মান, মিউ নট এর মান আমরা এখানে বসিয়ে দেই, দেখব যে এখানে আমরা মান পাবো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো আমরা তাড়িৎচুম্বক তরঙ্গ এবং তার সাথে তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রের রিলেশন আমরা বুঝতে পারলাম। এই দুইটার অনুপাতেই যে তরঙ্গের সৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেটাই আসলে তাড়িৎচুম্বক তরঙ্গ। এখন আসি তাড়িৎচুম্বক তরঙ্গের বৈশিষ্ট্য। আমি মেইন বৈশিষ্ট্যগুলো লিখব, আরও অনেক বৈশিষ্ট্য থাকতে পারে, তো অবশ্যই তোমরা বইয়ের হেল্প নিবা। তাড়িৎচুম্বক তরঙ্গের বৈশিষ্ট্য, প্রথমেই আসি তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রের এই তরঙ্গ তড়িৎ ও চুম্বক ক্ষেত্রের
সাথে লম্ব দিকে ক্রিয়াশীল, দিকে ক্রিয়াশীল। 2 লম্ব দিকে ক্রিয়াশীল বিদায়, লম্ব দিকে ক্রিয়াশীল বলে এটি একটি আর তরঙ্গ, এটি বলে এটি একটি আর তরঙ্গ, আর তরঙ্গ। 3 এর দিক অর্থাৎ তাড়িৎচুম্বক তরঙ্গের দিক E × B এর দ্বারা নির্ণয় করা হয়, নির্ণীত। এর দিক E × B দ্বারা নির্ণীত। এর তরঙ্গ শক্তি, যেহেতু আমরা জানি যে কোনো তরঙ্গই শক্তি বহন করে, এর তরঙ্গ শক্তি তড়িৎ ক্ষেত্র E এবং চৌম্বক ক্ষেত্র B এর মধ্যে সমানভাবে বণ্টিত হয়, B এর মধ্যে সমানভাবে বণ্টিত হয়, সমানভাবে বণ্টিত হয়। অর্থাৎ এই তরঙ্গ যে শক্তি বহন করে সেই শক্তি তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র উভয় দিকে সমানভাবে কি করে, বণ্টন করে। তারপরে এই তরঙ্গের 5 এই তরঙ্গের ভরবেগ ও শক্তি আছে। এই তরঙ্গের ভরবেগ ও শক্তি আছে। আমরা উপর থেকে মুছে ফেলতেছি। এটা হলো 5, এখন হলো 6। এই তরঙ্গের তীব্রতা, এর উৎস থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, উৎস থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই তীব্রতাকে যদি আমরা আর দ্বারা ই দ্বারা প্রকাশ করি তাহলে আমরা বলতে পারি, অর্থাৎ ই সমানুপাতিক 1/r²। ই সমানুপাতিক 1/r²। আমরা মূল কিছু বৈশিষ্ট্যগুলো দিলাম। এছাড়া এটি পর্যাবৃত্ত তরঙ্গ। এই তরঙ্গ v = f ল্যামডা অর্থাৎ c = f ল্যামডা সূত্রকে সমর্থন করে। এই তরঙ্গ যে কোনো তরঙ্গের ন্যায় শক্তি বহন করে ইত্যাদি বিষয়গুলো তো অবশ্যই থাকবে। তো আমরা মূল কিছু তরঙ্গের বৈশিষ্ট্য দিলাম। তো তাড়িৎচুম্বক তরঙ্গ মোটামুটি আমরা শেষ পর্যায়ে আসলাম। এখন আমরা তাড়িৎচুম্বক তরঙ্গের থেকে তার শক্তি সঞ্চালনের উপর নির্ভর করে একটা রাশি পাই, যার নাম হচ্ছে পয়েন্টিং ভেক্টর, যাকে আমরা এস দ্বারা প্রকাশ করব। এটা তরঙ্গের শক্তি সঞ্চালনের উপর নির্ভর করে আমরা এই রাশিটা পাই। এটা শুধুমাত্র তাড়িৎচুম্বক তরঙ্গের ক্ষেত্রে পয়েন্টিং ভেক্টর। তো আমরা লিখি যে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের সাথে
তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রের লম্ব দিকের সাথে চুম্বক ক্ষেত্রের লম্ব দিকের তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের লম্ব দিকের সাথে যে তরঙ্গ লম্ব দিকের সাথে লম্বভাবে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের লম্ব দিকের সাথে কোনো তরঙ্গ একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি সঞ্চালন করে সঞ্চালিত করে তাকে পয়েন্টিং ভেক্টর বলে। পয়েন্টিং বানানটা আমরা ওইভাবে দেখি, পয়েন্টিং ভেক্টর বলে। একে এস দ্বারা প্রকাশ করা হয়, এস ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা পয়েন্টিং ভেক্টর পেলাম। তাহলে পয়েন্টিং ভেক্টরের গাণিতিক সমীকরণটা হচ্ছে এস ইকুয়াল 1/μ0 E ক্রস বি। যেহেতু আমরা তরঙ্গের বৈশিষ্ট্যে দেখেছি, তাড়িৎচুম্বক তরঙ্গের বৈশিষ্ট্যে দেখেছি যে এর দিক ই ক্রস বি দ্বারা নির্ণীত, অতএব এই পয়েন্টিং ভেক্টরের দিকও ই ক্রস বি এর উপর নির্ভর করে। তাহলে আমরা একটু আবার দেখি, তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের লম্ব দিকের সাথে কোনো তরঙ্গ একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি সঞ্চালন করে তাকে পয়েন্টিং ভেক্টর বলে। তাইলে যখন তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র একসাথে কাজ করবে তখন ওইটা তাড়িৎচুম্বক, আমরা আগেই জেনে এসেছি। এবং তার সাথে যে তরঙ্গ, তার মানে তাড়িৎচুম্বক তরঙ্গ একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, এখানে স্পষ্ট এইভাবে বলা যায় যে আসলে তাড়িৎচুম্বক তরঙ্গ একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি সঞ্চালন করে তাও আমরা বলতে পারি পয়েন্টিং ভেক্টর। তো এখন এটাকে যদি আমরা কাজ করি, যেহেতু আমরা বলছি লম্বভাবে লম্ব দিকের সাথে, তাহলে ই ক্রস বিকে আমরা লিখতে পারি ইবি সাইন থিতা, যদি তাদের মধ্যবর্তী কোণ থিতা ধরি, বাই μ0। তখন এই পয়েন্টিং ভেক্টরটা জেনারেল রাশিতে পরিণত হবে, যেহেতু আমরা ক্রস চিহ্নটা উঠিয়ে দিয়েছি। তাহলে এখন ইবি সাইন 90 ডিগ্রি আমরা বলতে পারি, যেহেতু এটা লম্ব দিকে ক্রিয়া করে সুতরাং কোণের মান 90 ডিগ্রি। তাহলে ইবি বাই μ0। তাহলে এস ইকুয়াল আমরা লিখতে পারি ইবি বাই μ0, ইবি বাই μ0। এখন আবার আমরা এটাকে আলাদা করি যে বি বাই μ0 ইন্টু ই, বি বাই μ0 ইন্টু ই। তাহলে আমরা একটু খেয়াল করব, আমাদের জানা আছে, আমরা জানি শূন্য মাধ্যমে চুম্বক তীব্রতা H ইকুয়াল বি বাই μ0, এটা আমাদের জানা আছে। তাহলে আমরা এখানে S ইকুয়াল HE এটা লিখতে পারি, HE। এখন আমরা যদি এরকম লিখি EH সাইন থিতা, অর্থাৎ থিতার মান 90 ডিগ্রি হলে
আমরা এখানে sin 90 ডিগ্রি লিখতে পারি, এখানে sin 90 ডিগ্রি লিখতে পারি। তো এ বি সাইন থিটা ইকুয়াল এ ক্রস বি, তাহলে ই এইচ সাইন থিটা ইকুয়াল, আমরা এটাকে যদি আবার সে ভেক্টর রূপে নেই তাহলে এখানে আমরা লিখতে পারি ই ক্রস এইচ, ই ক্রস এইচ। তাহলে এইটাও পয়েন্টিং ভেক্টরের আরেকটা সূত্র, এইটাও আমরা পয়েন্টিং ভেক্টরের আরেকটা সূত্র পেলাম। তো আমরা ফিনিশিংয়ে পয়েন্টিং ভেক্টরের দুইটা সূত্রই আবার লিখব। এটা ইকুয়াল 1/μ ই ক্রস বি, এই দুইটা আমরা পয়েন্টিং ভেক্টরকে নির্ণয় করব। তো আমরা তাড়িৎচুম্বক তরঙ্গ সম্পর্কে ইনশাল্লাহ জানলাম। এবার আসি আমরা তাড়িৎচুম্বক বর্ণালী সম্পর্কে জানব, তাড়িৎচুম্বক বর্ণালী সম্পর্কে জানব। তাড়িৎচুম্বক বর্ণালী, তাড়িৎচুম্বক বর্ণালী বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তো আমরা এই সংজ্ঞাটা আগে লিখি। কোনো তাড়িৎচুম্বক তরঙ্গের পর্যাবৃত্ত ক্রিয়াশীলের কারণে, পর্যাবৃত্ত পরিবর্তনশীলতার কারণে, কোনো তাড়িৎচুম্বক তরঙ্গের পর্যাবৃত্ত পরিবর্তনের কারণে বিভিন্ন বিকিরণের সৃষ্টি হয়, বিভিন্ন বিকিরণের সৃষ্টি হয় এবং এই বিকিরণ বিভিন্ন বর্ণের সৃষ্টি করে এবং এই বিকিরণ বিভিন্ন বর্ণের সৃষ্টি করে, এই বর্ণগুলিকে একত্রে, এই বর্ণগুলোকে একত্রে তাড়িৎচুম্বক বর্ণালী বলে, তাড়িৎচুম্বক বর্ণালী বলা হয়। তাহলে তাড়িৎচুম্বক এক ধরনের তরঙ্গ, এই তরঙ্গ যখন গতিশীল হয়, অবশ্যই অন্যান্য তরঙ্গের ন্যায় এই তরঙ্গ পর্যাবৃত্ত তরঙ্গ গতিশীল হয় পর্যাবৃত্তভাবে, তখন বিভিন্ন বিকিরণের সৃষ্টি করে, সেই সাথে বিভিন্ন বর্ণেরও সৃষ্টি হয় এবং এই বর্ণগুলোকে একত্রিত করে আমরা যেই স্তর পাই বা তল পাই, ওই তলটাকে একত্রে বলা হয় তাড়িৎচুম্বক বর্ণালী। তো তাড়িৎচুম্বক বর্ণালী, আমরা তাড়িৎচুম্বক বর্ণালীতে যে বর্ণগুলো পাই তার মধ্যে যেগুলো, সেগুলো হচ্ছে: 1, দৃশ্যমান আলোকরশ্মি, 2, অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি রশ্মি, 3, রেডিও বা বেতার তরঙ্গ, 4, অবলোহিত রশ্মি, 5, অবলোহিত রশ্মি, অতিবেগুনি মাইক্রোওয়েভ, 6, এক্স রে বা রশ্মি, 7, গামা রে বা গামা রশ্মি,
গামা রশ্মি। তাহলে এই সবগুলো হচ্ছে আসলে আমাদের তাড়িৎচুম্বক বর্ণালীর অন্তর্ভুক্ত। তো এখন আমরা তাড়িৎচুম্বক বর্ণালীর এই প্রত্যেকটা রশ্মির নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে, এই প্রত্যেকটা রশ্মির নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে এবং এগুলোর উৎস আছে। তো আমি এখানে দুই একটা আলোচনা করতেছি, বাকিগুলো তোমরা বই থেকে অবশ্যই দেখবা, কারণ এই যে প্রত্যেকটা রশ্মির কাজ কী, প্রত্যেকটা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কী, প্রত্যেকটা রশ্মির কম্পাঙ্কের রেঞ্জ কী, অথবা কোন উৎস থেকে এই রশ্মিটি তৈরি হয়, এগুলো আমাদের ম্যাক্সিমাম এমসিকিউতে কাজে লাগবে। এখন দৃশ্যমান আলোক রশ্মির রেঞ্জটা আমি বলতেছি। দৃশ্যমান আলোক রশ্মির রেঞ্জ হচ্ছে 10⁻14 হার্টজ থেকে 10⁻15 হার্টজ। এটা হলো কম্পাঙ্কের রেঞ্জ, 10⁻14 হার্টজ থেকে 10⁻15 হার্টজ। আবার 4 × 10⁻⁻7 মিটার থেকে 8 × 10⁻⁻7 মিটার। এটা হলো তরঙ্গ দৈর্ঘ্যের জন্য। আমি আবার দেখাচ্ছি। তার মানে এটা হচ্ছে দৃশ্যমান আলোক রশ্মির জন্য তোমার কম্পাঙ্কের ফ্রিকোয়েন্সি হচ্ছে 10⁻15 হার্টজ থেকে 10⁻14 হার্টজ থেকে 10⁻15 হার্টজ। আর ল্যামডা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ হচ্ছে 4 × 10⁻⁻7 মিটার থেকে 8 × 10⁻⁻7 মিটার, এই রেঞ্জের মধ্যে। এখন এইটা কোত্থেকে তৈরি হয়? যে বিভিন্ন ধরনের বাতি, তারপরে সূর্যরশ্মি, অগ্নিশিখা ইত্যাদি এর উৎস। তাহলে এটা হচ্ছে যে এই উৎস থেকে এই দৃশ্যমান আলোক রশ্মি আমরা পেতে পারি। তো তেমনি করে প্রত্যেকটার এই বিষয়গুলো বইতে দেয়া আছে, তোমরা অবশ্যই বই থেকে এই বিষয়গুলো আমি যেভাবে সাজিয়েছি এভাবে সাজিয়ে মনে রাখবে, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো আমরা তাড়িৎচুম্বক বর্ণালীও শেষ করলাম। আমরা টোটালি তাহলে বলতে পারি যে আমরা যে তাড়িৎচুম্বক তত্ত্ব, এই তত্ত্বের যে অন্তর্ভুক্ত অংশগুলো আমরা মোটামুটি আলোচনা করলাম। এবার আমরা তরঙ্গ তত্ত্বে যাব। এবার আমার তত্ত্ব হচ্ছে তরঙ্গ তত্ত্ব। তো তরঙ্গ তত্ত্ব সম্পর্কে আগেই বলেছি, এটা ব্যাখ্যা করেছেন বিজ্ঞানী হাইগেন্স, এবং তিনি বলেছেন আলো ইথার নামক এক প্রকার কাল্পনিক মাধ্যমের মধ্য দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে শক্তিকে সঞ্চালন করে বা নিজে সঞ্চালিত হয়, যাই বলি। তো ইথার যদিও কাল্পনিক মাধ্যম, কিন্তু আমরা এটাকে কাজে লাগিয়ে অনেক আলোকীয় ঘটনা ব্যাখ্যা করতে পারি। তো এই তরঙ্গ তত্ত্ব জানতে গেলে বা তরঙ্গ তত্ত্বকে ব্যাখ্যা করতে গেলে প্রথমেই আমাদের যেটা সম্পর্কে জানতে হবে সেটা হলো তরঙ্গ মুখ। তো আমরা জানব তরঙ্গ মুখ কাকে বলে। কোনো তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কোনো তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোর সম্মুখ গতিপথকে বলা হয় তরঙ্গ মুখ। আবার দেখো, কোনো তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোর
সম্মুখ গতিপথকে বলা হয় তরঙ্গমুখ। এই তরঙ্গমুখ দুই প্রকার। তরঙ্গমুখ দুই প্রকার। এক, সমতলীয় তরঙ্গমুখ আর দুই হচ্ছে গোলীয় তরঙ্গমুখ। গোলীয় তরঙ্গমুখ। তাহলে আমরা এখন সমতলীয় তরঙ্গমুখ ব্যাখ্যা করব। এরপরে গোলীয় তরঙ্গমুখটা আমরা বিজ্ঞানী হাইগেন্স এই তরঙ্গতত্ত্বে একটা নীতি দিয়েছেন, যা তার নাম অনুসারে হাইগেন্সের নীতি নামে পরিচিত, সেখানে ব্যাখ্যা করব। তো সমতলীয় তরঙ্গমুখ, তো আমি মনে করি এটা আলোক উৎস, এটা আলোক উৎস। তাহলে আমার নিয়ম অনুসারে এই উৎস থেকে আলো সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে, যদি কোনো প্রতিবন্ধক না থাকে। তো আমি মনে করি এই উৎস থেকে সসীম দূরত্বে, অর্থাৎ যেই দূরত্বটা আমরা কাউন্ট করতে পারবো, একটা পর্দা হচ্ছে এবি। আবার খেয়াল করি, এই আলোক উৎস থেকে সসীম দূরত্বে একটা পর্দা হচ্ছে এবি। এখন এই আলোক উৎস থেকে মনে করো 3টা আলোক রশ্মি সমান্তরালে এই পর্দার দিকে যাচ্ছে। এখন উৎস থেকে পর্দার মধ্যে অনেক রকম স্তরের বাধা থাকতে পারে, অনেক রকম প্রতিবন্ধকতা থাকতে পারে। তো আমি মনে করলাম এই যাওয়ার পথে PQ MN OP, যে এই তলগুলি কল্পনা করলাম, এই তলে যেই বিন্দুগুলো পাওয়া যাচ্ছে যাওয়ার পথে, এগুলি সমদশা সম্পূর্ণ, এগুলো সবই সমদশা সম্পূর্ণ। খেয়াল করো, 3টা আলোক রশ্মি যাচ্ছে, এখন এই আলোক রশ্মিগুলো যখন সামনের দিকে যাচ্ছে, তোমার মাধ্যমে বিভিন্ন অঞ্চলে এই কণাগুলো কোথাও সমদশায় আছে, কোথাও বিভিন্ন দশায় আছে। তাহলে এই কণাগুলোর মনে করি এই বিন্দুগুলি সমদশা সম্পন্ন। তাইলে PQ একটা সমতলীয় তরঙ্গমুখ, MN আরেকটা সমতলীয় তরঙ্গমুখ, OP আরেকটা সমতলীয় তরঙ্গমুখ, আর ABটা কিন্তু কোনো তরঙ্গমুখ না, কারণ ABতে যে টোটালি রশ্মিটা বাধাগ্রস্ত হচ্ছে, সে আর সামনের দিকে যাবেই না, সেখানে যে সে থেমে যাবে। আমি আবার বলি, এবিটাতে কিন্তু তরঙ্গগুলো, যে আলোক রশ্মিগুলো তরঙ্গ আকারে সামনের দিকে যাচ্ছে, সেগুলো এবিতে যেয়ে থেমে যাবে। কিন্তু উৎস এবং এবি এর মাঝখানে এই বিন্দুগুলোতে তারা সমদশায়, এই বিন্দুগুলোতে তারা সমদশায়, এই বিন্দুগুলোকে তারা সমদশায়। তাহলে আমি যদি এখানে এই 3টা বিন্দু সমদশা সম্পূর্ণ মিলে একটা তল কল্পনা করি, এই PQটা একটা সমতলীয় তরঙ্গমুখ, MNটা একটি সমতলীয় তরঙ্গমুখ, OPটা একটি সমতলীয় তরঙ্গমুখ। অর্থাৎ এরপরে এটা আরও সামনে যাচ্ছে, কোনো এক সময় আবার তারা সমদশায় মিলিত হচ্ছে, এটা আরেকটা তরঙ্গমুখ সৃষ্টি করছে। এরপরে এই দুইটার মাঝখানে কিন্তু তারা সমদশায় নাই, কিংবা এই দুইটার মাঝখানে এই দুই সমদশা সম্পন্ন কণার মাঝখানে কিন্তু তারা সমদশায় নাই। এখন আমাকে বুঝতে হবে, এই যে PQ তল, এই তলের এই 3টা বিন্দু সমদশা, এইটা সমদশা আমি বলবো না, আবার এই 3টা বিন্দু সমদশা, আবার এই 3টা বিন্দু সমদশা। অর্থাৎ লম্বভাবে যে বিন্দুগুলো আছে সেগুলো সমদশা সম্পূর্ণ, সমান্তরালে যে বিন্দুগুলো আছে সেগুলো ভিন্ন ভিন্ন দশা হতে পারে, কিন্তু লম্বভাবে এই বিন্দুগুলো সমদশা সম্পূর্ণ। এটা হচ্ছে সমতলীয় তরঙ্গের উদাহরণ। এবার আসি গোলীয় তরঙ্গমুখের উদাহরণ আমরা যাব। এর আগে আমরা জানব হাইগেন্সের নীতি। হাইগেন্সের নীতির ব্যাখ্যায় আমরা গোলীয় তরঙ্গমুখ জানতে পারব। বিজ্ঞানী হাইগেন্সের নীতি। তরঙ্গমুখের একটু আগে আমরা বলছি তরঙ্গমুখের, তাহলে তরঙ্গমুখ মানেই হচ্ছে
একটা তল যে তলে তরঙ্গের সমস্ত কণাগুলো সমদশা সম্পূর্ণ। আবার বলি, তরঙ্গমুখী হচ্ছে একটা তল যেই তল সামনের দিকে অগ্রসরমান এবং যেই তলের সমস্ত কণাগুলি সমদশা সম্পূর্ণ। তাহলে হাইগেন্সের নীতি, তরঙ্গমুখের প্রতিটি বিন্দু এক একটি অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে কাজ করে। এই তরঙ্গগুলো, তরঙ্গমুখের প্রতিটি বিন্দু এক একটি অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে কাজ করে। এই তরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। তরঙ্গমুখের প্রতিটি বিন্দু এক একটি অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে কাজ করে। এই তরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। যে কোনো মুহূর্তে এদের সাধারণ স্পর্শক তল কল্পনা করলে এই তরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে, যে কোনো মুহূর্তে এদের সাধারণ স্পর্শকীয় তল বিবেচনা করলে তা ওই সময়ে নতুন তরঙ্গমুখকে নির্দেশ করে। যে কোনো মুহূর্তে এদের সাধারণ স্পর্শকীয় তল বিবেচনা করলে তা ওই সময় নতুন তরঙ্গমুখকে নির্দেশ করে। তাহলে আমরা হাইগেন্সের নীতিটা এখন ব্যাখ্যায় যাব চিত্রের মাধ্যমে। তরঙ্গমুখের প্রতিটি বিন্দু এক একটি অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে কাজ করে। তাহলে কি তরঙ্গমুখে যতগুলি বিন্দু থাকে এগুলি এক একটা উৎস হিসেবে কাজ করে এবং এগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে যায়। আবার সামনের দিকে যেতে গিয়ে যখন তারা আবার সমদশায় মিলিত হয়, তখন যদি আমরা একটা সাধারণ স্পর্শকীয় তল বিবেচনা করি, তার নতুন তরঙ্গমুখকে নির্দেশ করবে। তো আমরা এটা আসলে চিত্রের মাধ্যমে আরও ভালো বুঝবো। আমরা চিত্রে যাই, তাহলে আরও ভালো বুঝবো ইনশাআল্লাহ। তো আমরা একটা গোলীয় তরঙ্গমুখ কল্পনা করি। আসলে গোলীয় তরঙ্গমুখটা আগে ব্যাখ্যা করি যে এটা আলোক উৎস। এই উৎস থেকে খুব কাছে একটা প্রতিবন্ধক আছে, যেই প্রতিবন্ধকে একটা ছিদ্র আছে। তাহলে আলোক উৎস থেকে অনেক রশ্মি বিভিন্ন দিকে নির্গত হচ্ছে। মনে করি একটা রশ্মি এই দিকে যাচ্ছে, বিভিন্ন দিকে বিভিন্ন রশ্মি যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নাই।
কিন্তু একটা রশ্মি যখন এখানে যাবে, তো আমরা জানি আলো সরল পথে চলে, যেহেতু এই প্রতিবন্ধকে একটা ছিদ্র আছে, পুরোপুরি বাধা পাবে না, সে ছিদ্র দিয়ে যখন যাবে তখন আলটিমেটলি সে গোলীয় আকার ধারণ করবে। তাহলে দেখো সমতল থেকে সে গোলীয় আকার ধারণ করলো। এখন এর থেকে যদি সামান্য দূরে দুই ছিদ্র বিশিষ্ট আরেকটা তল কল্পনা করি, একটা S1 ছিদ্র, একটা S2 ছিদ্র, তাহলে এখানে এসে এই দুইটা তরঙ্গ আবার দুইটা তরঙ্গে সৃষ্টি হবে, এই তরঙ্গটা দুইটা তরঙ্গে সৃষ্টি হবে। আর এই দুই তরঙ্গ সামনের দিকে যাওয়ার সময় খেয়াল করবা, আমি আবার একটু দেখাচ্ছি, এই জায়গায় বোঝার বিষয় যে আলোক উৎস থেকে সামান্য দূরে একটা প্রতিবন্ধক, যেখানে একটা ছিদ্র আছে S, প্রতিবন্ধকটা ধরলাম AB, কিন্তু এটা পুরোপুরি সম্পূর্ণ প্রতিবন্ধক না, এখানে একটা ছিদ্র থাকাতে এখান দিয়ে আলোক রশ্মিটা যাওয়ার সময় এখানে আলোকীয় আরেকটা ঘটনা আছে যেটা আমরা এখনও ব্যাখ্যা করি নাই, সেই কারণে এটা গোলীয় আকার ধারণ করবে, অর্থাৎ তরঙ্গটা তখন সমতলীয় না হয়ে, স্ট্রেট না হয়ে গোলীয় আকারে সামনের দিকে যেতে থাকবে। যেতে যেতে তার থেকে সামান্য দূরে মনে করি আরেকটা প্রতিবন্ধক A প্রাইম B প্রাইম, যেখানে দুইটা ছিদ্র আছে, তাহলে ওই একটা তরঙ্গ দুইটা তরঙ্গে পরিণত হবে। এখন ওই দুইটা তরঙ্গ যখন সামনের দিকে যেতে থাকবে, ওই দুইটা তরঙ্গ যখন সামনের দিকে যেতে থাকবে তখন কোনো এক সময় তারা পরস্পরের উপর আপতিত হবে। এখন আপতিত হওয়ার সময় দেখো কখনো তারা সমদশায় মিলিত হবে, এই যে এগুলো হচ্ছে সমদশা সম্পূর্ণ। এখন আমি ইচ্ছা করলে এখানেও একই সমদশা সম্পূর্ণ দেখাতে পারি, এগুলো আসলে আগে একে নিতে হয়, না হলে খালি হাতে এগুলো মিলানো সম্ভবপর হয় না। তো এখন আমি যদি মনে করো যে এই যে তিনটা, এই একটা, এই একটা, এই একটা, এই তিনটা সমদশা সম্পূর্ণ তলকে কল্পনা করে একটা পথ কল্পনা করি গোলীয়, খেয়াল করো, যেখানে একটা, দুইটা, তিনটা, এরকম এই দিকে গেলে আরও হবে। তাই এই যে তিনটা বিন্দু, মনে করি এটা 1, এটা 2, এটা 3, এই তিনটা বিন্দু কিন্তু সমদশা সম্পূর্ণ। এখন এই সমদশা সম্পূর্ণ তিনটা বিন্দুকে মিলে যদি একটা তল কল্পনা করি, এই তলটা গোলীয় নাকি স্ট্রেট, আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি এটা গোলীয়, তখন এই ধরনের তরঙ্গমুখকে বলা হয় গোলীয় তরঙ্গমুখ। তাহলে গোলীয় তরঙ্গমুখের তিনটা বিন্দু, একটা, দুইটা, তিনটা, এই তিনটা বিন্দু মিলে যে পথ সেটা হচ্ছে গোলীয় তরঙ্গমুখ। তাহলে আমরা গোলীয় তরঙ্গমুখও পেলাম। এবার আসে হাইগেন্সের নীতি ব্যাখ্যা করি। হাইগেন্সের নীতি ব্যাখ্যা করি। তো এখন যদি মনে করো, এইটুকু আমি মুছে ফেলতেছি বুঝার সুবিধার্থে, তাহলে মনে করি এইখানে এই তিনটা মিলে আমার একটা তরঙ্গমুখ সৃষ্টি করলো। এখন এই যে আলোটা, এই আলোটা মনে করি ভি বেগে গতিশীল, এইখানেও আলোর বেগ সি বেগে গতিশীল, তাহলে এইখানেও বেগ সি, তাহলে এইটা কিন্তু দুইটা অবস্থায় পরিণত হলো, এখানে তিনটা হলো, এরাও কিন্তু সি বেগে গতিশীল, এইটাও সি বেগে গতিশীল, এইটাও সি বেগে গতিশীল, বেগের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এটার আরও দেখাচ্ছি। এবার আসে হাইগেন্সের কথা বলি। তরঙ্গমুখের প্রতিটি কণা এক একটি অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গের উৎস হিসাবে কাজ করে। তাহলে আমরা এখান থেকে চিত্রে পেলাম এইটা তরঙ্গমুখ, যেখানে কণা হচ্ছে 1, 2, 3, 1, 2, 3, খেয়াল করি। তাহলে তিনটা কণা হাইগেন্সের নীতি অনুসারে যে তিনটা কণা মিলে একটা তরঙ্গমুখ, আবার এই তরঙ্গমুখের তিনটা কণা এক একটি অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে কাজ করবে। কিভাবে এবার একটু খেয়াল করি। এখন একে যদি আরও সামনে যেতে যাই, এটা তো আমি বোঝানোর জন্য থামাই দিছি, কিন্তু কোনো তো প্রতিবন্ধকতা নাই, তার মানে সে সামনের দিকে সবসময় অগ্রসরমান। এ যদি আরও সামনে যেতে থাকে, মনে করো 1, 2, 3, 4, তাহলে এইখানে 1, 2,
3 4, আবার 4টা সমদশা সম্পন্ন কণার সৃষ্টি করবে। এটা আমি যেভাবেই রাখি, এটা আমার দেখার দরকার নাই, আমরা আবার ওইটা মুছে ফেলতেছি বোঝানোর জন্য। তাহলে কিছু দূরে সে আবার 4টা সমদশা সম্পন্ন কণার সৃষ্টি করছে। তাহলে 3টা থেকে 4টা, আমি আরও বেশিও দিতে পারি, 5টা, আরেকটু দূরে গেলে 6টা। তাহলে এই যে 6টা মিলে আরেকটা তরঙ্গমুখের সৃষ্টি হলো। তাহলে একটা তরঙ্গমুখ থেকে আমরা আরেকটা তরঙ্গমুখ পেলাম। এই যে 1 2 3 4 5 6, তাহলে একটা তরঙ্গমুখ থেকে আরেকটা তরঙ্গমুখ পেলাম। তার মানে দেখো, প্রথম তরঙ্গমুখ আমি এটা বোঝানোর জন্য ব্যাখ্যা করলাম, এইটা আমার প্রথম তরঙ্গমুখ, এখানে 3টা সমদশা সম্পন্ন কণা। তাহলে তরঙ্গমুখের প্রতিটি কণা এক একটি অনুতরঙ্গের বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে কাজ করে। এই তরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। মূল তরঙ্গের বেগ হচ্ছে c। তাহলে এই 1 কণা 2 কণা 3 কণা, এই 3টা কণাই c বেগে সামনের দিকে অগ্রসর হয়ে যাইতে থাকবে। তো আমরা বলছি কোনো এক সময় বা মুহূর্তে এদের সমদশা সম্পন্ন কণাগুলোকে সাধারণ রেখে যদি একটা স্পর্শকীয় তল কল্পনা করি, তা ওই সময়ে নতুন তরঙ্গমুখের সৃষ্টি করবে। তার মানে এটা আরেকটা নতুন তরঙ্গমুখ। কারণ একে যদি আরও যাইতে দিই, সে আরও তরঙ্গমুখের সৃষ্টি করবে। এইভাবে একটার থেকে একটা সৃষ্টি হইতে থাকবে। এইটাই হাইগেন্সের নীতির আসলে মূল ব্যাখ্যা। তো আশা করি তোমরা বই দেখলে আরও ভালো বুঝতে পারবা। তো আমরা হাইগেন্সের নীতির ব্যাখ্যাটাও শিখলাম, হাইগেন্সের নীতি তো কী তা শিখলাম। এবার আসি হাইগেন্সের নীতির ব্যবহার। তো আমাদের মূল যেটা আছে সেটা হচ্ছে এই নীতির সাহায্যে আলোর প্রতিফলন ও প্রতিসরণের প্রতিসরণের সূত্রাবলী ব্যাখ্যা করতে পারবো। এখন আমরা আসি আলোর প্রতিফলনের সূত্র। আলোর প্রতিফলনের সূত্র 1, আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, অভিলম্ব একই সমতলে থাকে। অঙ্কিত অবিলম্ব, একটু ভুল হয়েছে, অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। এটা হচ্ছে প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র হচ্ছে আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, অর্থাৎ কোণ আই সমান সমান কোণ আর। এখন যেহেতু আমাদের কোনো প্রতিবেদন পরীক্ষায় আসে না, সেহেতু আমরা আসলে এই যে হাইগেন্সের নীতি ব্যবহার করে এইটাও প্রমাণ করা যায়, এটাও প্রমাণ করা যায়। বইতে প্রমাণ আছে, তোমরা প্রমাণটা দেখবা। যদি সমস্যা হয়, যখন আমরা আবার সরাসরি ক্লাসে আসব, আমাকে দেখাবা, ইনশাল্লাহ আমি সেটা সমাধান করে দিব। যেহেতু আমাদের সৃজনশীল সিস্টেমে সরাসরি তোমার এমন প্রশ্ন আসবে না যে হাইগেন্সের নীতি ব্যবহার করে আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্রটি প্রমাণ করো, এরকম যেহেতু আসতেছে না, সেহেতু আমরা আসলে মূল টপিকটা রেখে এখানে আর সময় দিচ্ছি না। তো এগুলো তোমরা বাসায় দেখবা। একইভাবে আলোর প্রতিসরণের সূত্র আমরা
ব্যাখ্যা বইতে পাবো, সেটা আমরা দেখব। এবার আসি প্রতিসরণের সূত্র। তাহলে সেই ক্ষেত্রে আমার সূত্র অবশ্যই পরিবর্তন আসবে। আপতিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে স্নেলের সূত্র। স্নেলের সূত্র স্নেলের সূত্র তো স্নেলের সূত্রের গাণিতিক রূপটা আমাদের জানা আছে যে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর সমান সমান মিউ, অর্থাৎ প্রতিসরণাঙ্ক। তো স্নেলের সূত্রটা কি? একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এটাও প্রমাণ করা যায় হাইগেন্সের নীতির সাহায্যে। তো এই প্রমাণগুলো বইতে আছে, তোমরা দেখবা। তো আমরা পরবর্তী দিন তাইলে আমরা একটু খেয়াল করি যে আমাদের শিক্ষণফলের 3 নম্বর পর্যন্ত আজকের লেকচারে শেষ করার কথা আমি বলেছিলাম। তো তোমরা হয়তো লক্ষ্য করলে খেয়াল করবা যে আমরা 3 নম্বর শিক্ষণফল পর্যন্ত আসলে শেষ করতে পেরেছি, যেখানে আমাদের ছিল যে আলোক তত্ত্বগুলো জানা, আমরা জানতে পেরেছি। আলোক তত্ত্বগুলো থেকে আমরা 2টা তত্ত্বকে ব্যাখ্যা করার কথা ছিল, যে একটা হচ্ছে তরঙ্গ তত্ত্ব, আরেকটা হচ্ছে তাড়িৎচুম্বক তরঙ্গ তত্ত্ব। তো তাড়িৎচুম্বক তরঙ্গ তত্ত্ব থেকে সেটা কি, এবং সেখানে তাড়িৎচুম্বক তরঙ্গ, তাড়িৎচুম্বক বর্ণালীর বিভিন্ন বর্ণালী সম্পর্কে আমরা আলোচনা করেছি। এরপরে আমরা তরঙ্গ তত্ত্বের একটা অংশ আলোচনা করেছি, যেখানে আমরা তরঙ্গ মুখ সম্পর্কে জানতে পেরেছি, হাইগেন্সের নীতি জানতে পেরেছি, এবং হাইগেন্সের নীতির সাহায্যে যে আমরা আলোর প্রতিফলন প্রতিসরণের সূত্র ভাষায় ইনশাল্লাহ কীভাবে হয় দেখব। কারণ এখানে কিছু গাণিতিক ক্যালকুলেশন আছে, সেগুলো তোমরা দেখলে তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো আমি আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে তোমরা রেগুলার ক্লাস করবা। এই ক্লাসগুলো আসলে যখন আমরা আবার ইনশাল্লাহ দোয়া করি অতি তাড়াতাড়ি আমরা ক্লাসরুমে ফিরতে পারবো। যদি ফিরিও এই ক্লাসগুলো আসলে আর পুনরায় নেওয়া সম্ভব হবে কি না এটা আমার জানা নেই। তো যদি হয় তো ভালো, না হলে কিন্তু তোমরা এখান থেকে বঞ্চিত হচ্ছ। অতএব ক্লাসগুলো ঠিকমতো করবা এই আশা এবং তোমাদের প্রতি শুভকামনা রইল। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।